7 দিনে সরকার ফেলে দিবে এবং যদি ডক্টর শফিকুর রহমান, নাহিদ ইসলাম এবং মামুনুল হক ডাক দেয় তাহলে 20 লাখ লোক হবে এবং তাদের ডাকে সাড়া দিয়ে সরকার ফেলে দিতে পারবে। এছাড়াও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন যে ঘরে ঘরে দুর্গ তৈরি করার জন্য যে কোনো সময় আন্দোলন। নাহিদ ইসলামও আর সরকারকে সময় দিতে যাচ্ছে না। এদিকে রাষ্ট্রপতি নিয়ে বিতর্ক থামছে না। সাবেক রাষ্ট্রপতির ব্যাপারে বিচার হতে হবে এমনটাই দাবি। এবং শাহাবুদ্দিন চুপ্পু যাওয়ার পরে এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আছেন সাবেক স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং ওনার পরে রাষ্ট্রপতি কে হচ্ছেন সেটা নিয়েও বিতর্ক। কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূসই হতে পারে পরবর্তী রাষ্ট্রপতি। আমি এসব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং সাধারণ সম্পাদক সংবিধান সংরক্ষণ কমিটি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আমাকে আপনার এই চিন্তাধর্মী অনুষ্ঠানে যুক্ত করার জন্য এবং দর্শক শ্রোতা বন্ধুদের আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। মামুন ভাই, আপনার সাথে আমাদের অনেকদিন পরে টকশোটা হচ্ছে। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। শাহাবুদ্দিন চুপ্পু মানে পদত্যাগ বা কেউ বলছে ওনাকে অপসারণ করানো হয়েছে এবং আবার অনেকে বলছে যে এরপরে জেনারেল ওয়াকারের পালা, মানে মাত্র কয়েকদিন আছে। আপনার কাছে কি সেরকম কিছু মনে হচ্ছে? না, গুজবের ডালাপালা তো বাড়বেই এবং একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসিতে নানা মত থাকবে, নানা পথ থাকবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা। এখন আপনি প্রথমে যেটা বললেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ, দেখেন 5 আগস্টের পরবর্তীতে এই জাতীয় নির্বাচন হওয়ানোর ক্ষেত্রে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং জাস্ট বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ঐতিহাসিক অবদানকে ইতিহাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিশেষ করে 8 আগস্টে ইউনূস ওথ নিল, ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা শাহাবুদ্দিন সাহেবের কাছে ওথ নিল। এর আগে যা প্রক্রিয়া অনেক করেছেন। তো তারপর থেকে যে অসভ্যতা, এবং বাংলাদেশি ইতিহাসে কোনোদিন কেউ এটা করেনি। কারণ ইউনূস সাহেব তো ওথ নিলেন প্রধানমন্ত্রীর মর্যাদার দায়িত্ব নিয়ে। দেখেন, বেগম জিয়া প্রধানমন্ত্রী শেষ হওয়ার পরে 96 সালে শেখ হাসিনা যখন জিতলেন, প্রধানমন্ত্রী হলেন, তখন কিন্তু রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ছিলেন। শেখ হাসিনা কিন্তু তার সঙ্গে কোনো অসংলগ্ন ব্যবহার করেনি, এমনকি বিদেশ থেকে এসে তাকে রিপোর্ট করেছে। সেম অ্যাজ টু শাহাবুদ্দিন সাহেব যখন শেখ হাসিনা আবার যখন 2001 নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেল, বেগম জিয়া প্রধানমন্ত্রী হলেন, উনিও তদানীন্তন আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগের পার্লামেন্টের নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে কোনো প্রকার কোনো অসম্মান করেনি। তারপর তো মেয়াদ শেষ হয়ে গেল ইয়াজউদ্দিন, প্রথমে বি চৌধুরী সাহেব নিয়োগ হলো, পরবর্তীতে তো বি চৌধুরীর সঙ্গে বিএনপির সিরিয়াস ভুল বুঝাবুঝি হলো, একটা অপ্রীতিকর ঘটনা হলো, তারপর তো ইয়াজউদ্দিন হলো। কিন্তু আমরা যেটা আমি নিজেও দেখা করেছিলাম শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে, আমি এবং সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ, উনি যখন কালের কণ্ঠে দীর্ঘ ইন্টারভিউ দিল বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর, তারেক রহমান সাহেব, তখন আমরা শুনেছি যে কতটা অসভ্যতা। একটা রাষ্ট্রপতির প্রেস উইং সরিয়ে নিয়ে গেছে, রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে দেবে না জাতীয় ঈদগায়, রাষ্ট্রপতি ট্রিটমেন্টের জন্য বিদেশে যাবে না। তারপর আরেকটা যে আপনার বড় বড় কথা বলছে এতকাল, দায়িত্ব নেওয়ার পর তার স্বামিত্ব নাকি এই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপুল সম্পত্তি দেখাশোনা করে, এগুলো বাজারে নানা কথা। তারপরে আমাদের বীর মুক্তিযোদ্ধা, যিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে তীব্র ছিলেন, সেই গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় আনার যে নায়ক, সেই ডাক্তার জাফরুল্লাহ গণস্বাস্থ্য দখলের জন্য ওই রিজওয়ানারা উদ্যোগ নিয়েছিল। সেই রিজওয়ানাই একদিন কোন এম্বাসিতে বিদেশে গিয়ে দেখে সিটিং রাষ্ট্রপতি তার ছবি নামিয়ে দেওয়া। এই যে মব এবং অসভ্যতাকে ইউনূস এবং তার গ্যাং, আসিফ নজরুল থেকে শুরু করে বাকি সবাই এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছে, সেইখানে নানা অ্যাটেম্প সত্ত্বেও নানা মব করা, আবারও আরেকটা গণভবনের মতো রাষ্ট্রের সম্পদ বঙ্গভবনকে লুট করা, ট্রাক এনে দাঁড় করে রাখা, কি না করেছে। কিন্তু আমি বীর মুক্তিযোদ্ধা সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আমি প্রশংসা করব যে উনি দৃঢ়তার সঙ্গে সংবিধানকে আঁকড়ে ধরেছেন এবং উনি এবং সেনাপ্রধান দুইজনে একসঙ্গে কাজ করার কারণে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হয়েছে। আপনি যার প্রশংসা করছেন তার নামে তো অনেক দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগকে আপনি কিভাবে বলবেন? এবং তার বিরোধী দল থেকে উঠেছে। বাংলাদেশে কার নামে দুর্নীতির অভিযোগ নেই? উনি তো একটা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, রাষ্ট্রপতি সর্বোচ্চ। যারা বিরোধী দল এখন, যারা ছাত্র আন্দোলনের সমন্বয়, তাদের বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হবে, সেইটা না। জামাত, এনসিপি সহ এই গ্যাংদের আপত্তি যে একজন বীর মুক্তিযোদ্ধা এতদিন রাষ্ট্রপতি ছিল। আমি ওগুলো নিউসেন্স কথার উত্তর দেব না। আমি যেটা মনে করি যে আমরা যখন দেখা করেছিলাম, আপনি কি মনে করেন না যিনি এই একজন রাষ্ট্রপতি হয়েছেন পরবর্তীতে, কিন্তু তিনি বলেছেন রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি শেখ হাসিনাকে কদমবুচি করার জন্য তিনি কতদিন ঘুরেছেন, সেই কথাও তো আপনি নিশ্চয়ই শুনেছেন। না, সেটা না বললে হতো, কিন্তু এটা তো ফ্যাক্ট। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা যতদিন বেঁচে ছিলেন, খালেদা জিয়া বা এখনকার নেতারা কেউ কাউকে কদমবুচি না করে তো আগাতে পারে না। আর উনি যখন কদমবুচির কথা বলছেন তখন উনি রাষ্ট্রপতি
না, উনি তখন উনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, মুক্তিযুদ্ধের গর্ব ছাড়াও। তো উনি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সভানেত্রীকে সালাম করতেই পারে। তো শেখ হাসিনা তো ওনার চেয়ে বয়োজ্যেষ্ঠ বা দলীয় তিনি যে নেত্রী, দেশ বিরোধী ষড়যন্ত্র করলেন সেটাকে আপনি কিভাবে দেখবেন? এই যে হাসিনার সাথে লন্ডনে গিয়ে উনি কথা বলেছেন বা বৈঠক করেছেন, এরকম তো কি হয়েছে? উনি তো আমরা অস্বীকার করেছে। আর টেলিফোনে আলাপ করতে গেলে কি লন্ডন যেতে হয়? ঢাকা থেকেও করতে পারে। আর এই যে এই টার্মগুলোই তো ফ্যাসিস্ট টার্ম। কোন সরকারের বিরুদ্ধে বা কোন সরকারের পক্ষে বা কোন দলের সঙ্গে কথা হলে দেশ কি এত ঠুনকো? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠুনকো যে কারো কথায় কারো টেলিফোন আলাপে কচু পাতার পানি যে কি নাম উল্টে পড়ে যাবে? এগুলো হচ্ছে হাস্যকর, অর্বাচীন এবং মূর্খদের কথা। প্রশ্নটা হচ্ছে যেটা রাগ ইউনুস গং এবং জামাত এনসিপি যে ওনাদের অন্যায় আন্দোলনের কাছে শাহাবুদ্দিন সাহেব সাকাম করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন সরালো? এটা তো ফ্যাক্ট, উনি এরকম অসুস্থ না যে থাকতে পারেন। আমি যে কথা বলছি আমি নিজে ওনার সঙ্গে কথা বলেছি বঙ্গভবনে। তখন উনি বলেছিল আমাদের যে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথম দিনই বলে রেখেছি যেদিন উনি পার্লামেন্টে ওথ করাতে দিন, যে আপনারা যখন মনে করবেন, কারণ বাংলাদেশের রাজনীতিতে একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ব্যক্তির রাষ্ট্রপতি হওয়াটাই সবাই পছন্দ করে। বাংলাদেশে এখনো ওরকম হোলিস্টিক ডেমোক্রেসি হয়নি যে আমার বিরুদ্ধ মতের কাউকে রেখে আমি দিনের পর দিন থাকবো। যেহেতু ওনার মেয়াদ ছিল 28 এপ্রিল পর্যন্ত, তারেক রহমান সাহেব মনে করেছে হয়তো বা উনিও, এবং খুবই ভদ্রভাবে একটা সফিস্টিকেটেড ওয়েতে ওনার উনি অসুস্থ এটাও সত্য, উনি সরে গেছেন। ভালো হয়েছে, বিএনপি এখন 2 মাস সময় 3 মাস সময় পেয়েছে। বিএনপি তার মতো করে আপনার প্রার্থী খুঁজে বিএনপি যেটা সুবিধা হয়। তবে আমি প্রত্যাশা করবো যে বিএনপি একজন মুক্তিযোদ্ধা, তাদের বিএনপি দলীয় মুক্তিযোদ্ধাকেই উনি উনি নিয়োগ দেবে এবং এবং উনি নিয়োগ দেবে এবং ভাই আমি একটা টক শোয়ে ফ্রি হয়ে ফোন দিচ্ছি। তো আরিফ আরিফ নিয়ে যাও, সরি ফর ডিস্টারবেন্স। তো সুতরাং আর আমাদের সংবিধানে আপনি যেটা বললেন সেটা হচ্ছে ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতি কোনো টার্ম না। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 54 অনুযায়ী হচ্ছে যে রাষ্ট্রপতি কোনো কারণে অনুপস্থিত থাকলে, পদত্যাগ করলে বা রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা দেশের বাইরে গেলে জাতীয় সংসদের স্পিকার এই যে রাষ্ট্রপতি পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হইলে, এখানে শূন্য হবে কারণ উনি পদত্যাগ করেছেন, ক্ষেত্রমতো রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, এখানে প্রযোজ্য হচ্ছে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। তো সুতরাং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছে এটাই। এবং 15 জুলাই যেহেতু এই পার্লামেন্টের মেয়াদ অধিবেশন শেষ হয়েছে, 60 দিনের মধ্যে ডাকতে হয়। আমার বিশ্বাস যে 15 আগস্ট 15 সেপ্টেম্বরে পার্লামেন্ট ডাকবে, এর মধ্যে বিএনপি তাদের দলীয় প্রার্থী ঠিক করবে। যেহেতু তাদের 2/3 মেজরিটি, তারা যাকে প্রার্থী দেবে উনি রাষ্ট্রপতি হবে। তবে আমি প্রত্যাশা করব যে বিএনপি পন্থী হোক, বিএনপি দলীয় ব্যক্তি বহু আছে, মুক্তিযোদ্ধা এবং বিতর্ক নাই, অনেক ব্যক্তি আছে, তাদের একজনকে রাষ্ট্রপতি করার প্রত্যাশাটা আমার এই কারণে, যেহেতু ইউনুস সাহেব দেশে একটা মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধীদের উত্থানের চেষ্টা করেছে, এবং ইউনুসদের এই স্বাধীনতা বিরোধী মৌলবাদের উত্থানের কর্মকাণ্ডের জন্যই জুলাই আন্দোলনের 2য় বর্ষপূর্তিতেই মানুষ আর এই আন্দোলনকে নিজেদের মতো করে সংযুক্ত করতে পারছে না। যে কারণে আমরা রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদের মৃত্যুবার্ষিকীর প্রোগ্রামে মুক্তিযোদ্ধা মন্ত্রী যাওয়া সত্ত্বেও 3/4 চেয়ার খালি দেখেছি আমরা। অর্থাৎ জুলাই আন্দোলনকে ম্লান করে দিয়েছে ইউনুস সাহেবরা যখন, এবং জামাত সহ এই যে জামাতের বিভিন্ন আপনার এ টিম, বি টিম, সি টিম মিলে যখন তারা 71কে প্রশ্ন করেছে, 47 পাকিস্তান ফিরায় আনার চেষ্টা করেছে, তখনই সাধারণ মানুষ যারা জুলাই আন্দোলন করেছিল যে শেখ হাসিনা ভোট ব্যবস্থা নষ্ট করেছে সেইটা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সেই মানুষগুলো আর এইটার সঙ্গে সম্পৃক্ত হতে পারছে না। বলেন। কিন্তু এখানে তো আপনি বলছেন যে ডক্টর ইউনূসের অনেক দোষের কথা বলছেন, কিন্তু ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসের নামও আমরা শুনতে পাচ্ছি। কে বলছে? এবং বলা হচ্ছে যে এরকম একটা সমঝোতা হয়েছে কিনা, লন্ডনে এরকম একটা সমঝোতা হয়েছে যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ঠিক আছে, এত তো অরিড হওয়ার কিছু নাই। না এত তো অরিড হওয়ার কিছু নাই। আমাদের বর্তমান সাংবিধানিক স্কিমে রাষ্ট্রপতির কাজ কি? প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া 2টা বিষয় থাকে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, সেটাও নিয়ম হচ্ছে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল, আর প্রধান বিচারপতি নিয়োগ, সেখানেও আইন মন্ত্রণালয় ইনিশিয়েট করে, ক্যাবিনেট অ্যাপ্রুভ করে। বাস্তবতা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশের সাংবিধানিক স্কিমে রাষ্ট্রপতি শুধু সবার আগে একজন সম্মানিত ব্যক্তি, অলংকারিক পোস্ট, একটা অর্নামেন্টাল পোস্ট। এই রাষ্ট্রপতির পোস্ট ইম্পর্টেন্ট হয় যখন আমাদের ধরেন এখন তো কেয়ারটেকার ব্যবস্থা চালু হবে, তো কেয়ারটেকার সরকার যখন আসবে তখন রাষ্ট্রপতির অনেক রোল থাকে। যেরকম বিএনপি নিশ্চয়ই মনে রাখবে আব্দুর রহমান বিশ্বাস সাহেবকে নিয়ে যাই বিতর্ক থাকুক, স্বাধীনতা বিরোধী বা যাই বলি, কিন্তু আব্দুর রহমান বিশ্বাস সাহেব তো ইয়াজউদ্দিনের মতো আত্মসমর্পণ করেনি। 96 সালে যখন জেনারেল নাসিমরা কু করার চেষ্টা করেছিল, উনি তো শক্ত হাতে সেইটা দমন করেছিলেন, একটা বিরচিত ভূমিকা রেখেছিলেন, এবং ওইখানেই যেহেতু উনি দীর্ঘদিনের রাজনৈতিক পোর খাওয়া ব্যক্তিত্ব ছিলেন, উনি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন।
এখন বিএনপি সেদের বিপদ ডাকবে নাকি বিএনপি অভিজ্ঞতা থেকে কাজ করবে, এইটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুবিবেচনার উপর ছেড়ে দিতে চাই। ধরেন কেয়ারটেকারের সময় তো রাষ্ট্রপতির পদ খুবই ইম্পর্টেন্ট হয়, এবং পার্লামেন্টে যেভাবে প্রধানমন্ত্রী প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ওপেন স্বীকার করেছেন যে ইউনূসের কাছ থেকে নির্বাচন আদায় করার জন্য যা যা বলেছে আমরা সব শর্ত মেনে নিয়েছি, এবং এটাও ঠিক ইউনূস সহজে নির্বাচন দিত না, এখন তো নানা চক্রান্ত বেরিয়ে গেছে। তা আমার মনে হয় না বিএনপি সেদে আবার ওই বিপদে পড়বে, আর যদি পরে বিএনপি বুঝবে, অনেক বিএনপি যোগ্য লোক আছে। আমি আপনাকে বলি, ডক্টর ইউনূস একটা ব্যর্থ লোকের নাম, ডক্টর ইউনূস হচ্ছে একটা ধুরন্ধর লোকের নাম। ডক্টর ইউনূসের মতো 18 মাসে ব্যক্তিগত যত সুবিধা নিয়েছে প্রধানমন্ত্রীর মর্যাদায় থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আবু সাদাত মাহমুদ সায়েম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পর্যন্ত সবার সুযোগ যোগ করলেও ইউনূসের যোগের কাছে যেতে পারবে না। ওয়ালেট থেকে শুরু করে ইউনিভার্সিটি, মানব ব্যবসার লাইসেন্স, ব্যাংকের লোন শোধ, ইনকাম ট্যাক্স শোধ, বাঙালি তো মোহভঙ্গ হয়ে গেছে। আপনি রাস্তায় হাঁটেন না, আপনার সাংবাদিক টিমকে রাস্তায় রাস্তায় ঘুরান না, এই সোকল বিপ্লবীদের বাদ দিয়ে জনগণের কাছে যান, খালি ইউনূসের নামটা বলে দেখেন, আপনার দিকে তেড়ে আসবে মারতে। আর বিএনপির মতো একটা অভিজ্ঞ রাজনৈতিক দল আবার এই আপদকে আনবে, আমি এটা বিশ্বাস করি না। যাই হোক, সেটা সময় দেখা যাবে। আরেকটি জিনিস আপনি নিশ্চয়ই দেখেছেন যে এখন সরকারকে আর সুযোগ দেওয়া যাচ্ছে না 7 দিনের মধ্যে। যে কর্নেল ওলি বললেন যে যদি 3 জন মানুষের নাম বললেন, নাম উল্লেখ করে, ওনারা যদি ডাক দেন 20 লাখ মানুষ হবে, তারপরে সরকার 7 দিনও টিকতে পারবে না। নাহিদ ইসলাম, তারপর ডাক্তার শফিকুর রহমান, ওনারা বলছেন যে সরকারকে আর সময় দেওয়া হবে না। তো সরকার কি এমন কোনো কিছু আপনার চোখে পড়েছে যে এরকম করেছে? আর বিরোধী দল ডাকলেই, মানে ওই 3 জন লোক ডাকলেই 20 লাখ লোক হবে বলে আপনি বিশ্বাস করেন? ওলি আহমেদ তো বয়স হয়ে গেছে এখন। ওই আমি একটা নাটকে দেখেছিলাম, বাংলাদেশে খুব জনপ্রিয় নাটক যমজ, মোশাররফ করিম অভিনয় করেছে। ওইখানে মোশাররফ করিম তার বাপকে বলে, ওই যমজ চরিত্র 3টা, খুব চমৎকার নাটক, হাসির। বলছিল, বাবা, আব্বা, ড্যাডি, 60 বছর পার হওয়ার পর মাথায় স্ক্রু অনেক সময় ঢিলা হয়, যতই টাইট দেন আর লাগে না, ঘোরে খালি। এখন অলি আহমেদ সাহেব শ্রদ্ধা রেখে বলি, মুক্তিযোদ্ধা, কিন্তু এমন এমন কথা বলে। আর আমার তো এত তর্কের দরকার নেই, ওরা ডাকুক, ডেকে লোক জোগাড় করুক। জুলাই আন্দোলনে ছদ্মবেশে জামাত ছিল, জামাতের সিনিয়র নায়েবে আমিন না কি পোস্ট বলে পার্লামেন্টের উপনেতা বিরোধী দলে, উনি তো ওপেন বলেছে যে আমরা বিহাইন্ড দ্য ব্যাক ছিলাম, কারণ আমরা যদি মানুষ যদি জানতো যে জামাত এই আন্দোলনে আছে সক্রিয়ভাবে, তাহলে সাধারণ মানুষ নামতো না। এটা তো জামাতের উপলব্ধি। আর এনসিপি এই 1-1.5 বছরে রাষ্ট্রের মদত পেয়ে 12 ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি পর্যন্ত কি 12 ফেব্রুয়ারি পর্যন্ত কি দল হয়েছে প্রোগ্রাম করুক, জায়গায় জায়গায় ডাকুক। বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, ব্যাপক জনগোষ্ঠীর সমর্থন আছে, বিএনপি তার মতো করে মোকাবেলা করবে। গণতন্ত্রের এই ভাষাগুলো আছে, এটা আরো ভদ্রভাবে দিতে পারে। আর সময় দেওয়া না দেওয়া কি আছে, জনগণ ভোট দিচ্ছে 5 বছরের জন্য। যদি বিএনপি কোনো অন্যায় করে, বিএনপি সরকার ব্যর্থ হয়, মানুষ বিচার করবে। তো ডাকুক ওনারা, অলি আহমেদকে বলেন, ডাকতে বলেন। আপনার এখানে তো অনেক বিতর্কিত লোকরাও আসে, তাদের দিয়ে ডাকান, মানুষের কাছে যাক না, গিয়ে বলুক আর ডাকো। অলি আহমেদ তো নিজে ডাকবেন না, উনি বলছেন যে ভাই এগুলো হচ্ছে নাহিদ ইসলামও তো বলছে যে সংস্কার গণভোট না মানলে বা সরকারের পতন অনিবার্য। এটা বিএনপি অভিজ্ঞ রাজনৈতিক দল, যারা, আমি তো বিএনপি করি না, বিএনপির প্রচুর অভিজ্ঞতা আছে। বিএনপি কি প্রচুর অভিজ্ঞতার পরিচয় দিচ্ছে? এই 5 মাসে কি অনেক অভিজ্ঞতার পরিচয় দিয়েছে? মানে নিয়োগ থেকে শুরু করে অনেক জায়গায় যে তাদের যে প্রকল্পগুলো তারা হাতে নিয়েছে, কার্ড বলেন বা অন্যান্য যে জায়গাগুলো, মানে আমরা যেই একটা বিপ্লবের পরে যে সরকারটা পেয়েছি, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, হ্যাঁ আমি ভুল বলেছি, গণ অভ্যুত্থানের পরে আমরা তো একটা অন্যরকম সরকার আশা করেছিলাম। বিএনপি নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে নির্বাচন করেছে, জামাত তার ম্যানিফেস্টো নিয়ে নির্বাচন করেছে, এনসিপি সহ অন্যান্য দল যার যার ম্যানিফেস্টো নিয়ে নির্বাচন করেছে। এবং ইতিহাস একদিন মূল্যায়ন করবে, এখন পছন্দ না হলো। এই 12 ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক বিহীন, কারণ 35 থেকে 40 ভাগ জনগোষ্ঠীর আপনি ভোট দিতে সুযোগ দেননি, গণতন্ত্রের কোনো চয়েস নাই। এবং নাহিদ ইসলামদের আপনি তাদের লোকজনকে আপনার টকশো টানলে জিজ্ঞেস করেন তো, তাদের কোথাও কোনো দফায় দাবি ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে? তাদের দাবি ছিল প্রথম তো কোটা, তারপরে কি কি এর বিচার ওর বিচার করুক। তা আপনি এবং বিএনপি তো প্রথমের দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষেও ছিল না। এনিওয়ে, তারা করেছে, আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ বুঝবে, বিএনপি বুঝবে। আমি একজন নাগরিক হিসেবে মনে করি নিষিদ্ধ এবং গণতন্ত্র একসঙ্গে যায় না। অতীতেও জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগ তো 1 আগস্ট করেছিল শেষ মুহূর্তে একটা তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তার আগে আমাদের সংবিধানে অনুচ্ছেদ 38-এ আপনি পড়ে দেখবেন, 72-এর সংবিধান, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল 24 বছরের পাকিস্তানি শাসনামলের নির্মম অভিজ্ঞতা থেকে। কিন্তু যেহেতু আমরা রাজনৈতিক লড়াইটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো করতে পারিনি, যে কারণে জামাতকে থামানো যায়নি। জামাত আগেও যা ছিল এখনো, আপনি তো আবার মনে করেন জামাত অনেক বাড়ছে। যাই হোক, আপনার কথাই ধরলাম, যাই হয়েছে না হয়েছে ভোটের সময় বোঝা যাবে, দলের সময়। বা জামাত একটা রাজনৈতিক মতবাদ, তার কিছু সমর্থক আছে। বিএনপিও একটা রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক দল, তার সমর্থক গোষ্ঠী আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসংখ্য অনুসারী, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারও অসংখ্য অনুসারী। আবার আওয়ামী লীগও একটা বিশাল রাজনৈতিক দল, বঙ্গবন্ধু আওয়ামী লীগ ছাড়া জাতিরও নেতা। কিন্তু যাই হোক,
তারও একটা আওয়ামী লীগেরও একটা বিশাল অনুসারী আছে শেখ হাসিনার, এখন তো বুঝাই যাচ্ছে। তো সুতরাং সবাইকে নিয়েই আমি মনে করি ইনক্লুসিভ রাজনীতি করা দরকার, তাহলে গণতন্ত্র মজবুত হবে, নাহলে বারবার বিপর্যয় আসবে। আর বিএনপির এখনো 6 মাসও পার হয়নি। আপনি যদি জিজ্ঞেস করেন যে কিরকম আপনার মূল্যায়ন, তাহলে আমি বলবো যে বেশিরভাগ সাংবিধানিক পোস্টে বিএনপি এখনো কোনো মনোনয়ন দেয়নি। যেমন দুদকের কোনো মনোনয়ন হয়নি, আপিল বিভাগে বিচারপতি নিয়োগ হচ্ছে না, হাইকোর্ট বিভাগে হচ্ছে না, বিচারপতি নিয়োগের আইন তারা বাতিল করলো, ইউনূস সাহেবের আইন ডিফেক্টিভ, এটা আমি মানি, কিন্তু নতুন আইন করছে না। তো বিএনপির উচিত হবে তারা যে তাদের নির্বাচনী ওয়াদা দিয়েছে সেই অনুযায়ী কাজ করবে, না হলে মানুষ ফুসবে। আর মানুষ যখন ফসে এবং এটা যতই চাপ দেন সেইটা পরে বিস্ফোরণ হয়। আমরা 90 সালে দেখেছি, 2024-এ দেখেছি, নানা সময় দেখেছি, 2006-এ দেখেছি, 1996-তে দেখেছি। শেখ হাসিনার একক নেতৃত্বেই মানুষ তত্ত্বাবধায়কের জন্য বাংলাদেশে সফল আন্দোলন করেছে, জনতার মঞ্চ। কাজেই বিএনপি, আমি এই জন্য বলছি তারা কাজ করবে কিনা এটা বিএনপি যারা করে তারা জানে। তবে আমি গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ হিসেবে প্রত্যাশা যে বিএনপি অতীত ভুলগুলো থেকে শিক্ষা নেবে। এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে সিদ্ধান্তহীনতায় বিএনপি ভুগছে। বিএনপির সিদ্ধান্ত নেওয়ার শক্তি অর্জন করতে হবে, মানসিক এবং ইন্টেলেকচুয়াল। জি মাহবুব ভাই, তাহলে আমরা মানে বিএনপির প্রতি এখনো আমরা যেহেতু 6 মাস চলছে বিএনপির, আমরা আশাবাদী থাকতে পারি আপনার কথা অনুযায়ী, এবং রাষ্ট্রপতি যে নির্বাচনটা সেটাও আমরা অপেক্ষা করে দেখতে পারি। আমার প্রত্যাশা হচ্ছে বিএনপি একজন বীর মুক্তিযোদ্ধাকে, কারণ বর্তমান পরিস্থিতিতে যেহেতু ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধকে অপমান করেছে, তো সুতরাং একজন বীর মুক্তিযোদ্ধা বিএনপি করে, বিএনপির পার্লামেন্টও অনেক বীর মুক্তিযোদ্ধা আছে, বিএনপির বুদ্ধিজীবীদের মধ্যে আছে, বিএনপির দলের মধ্যে আছে। এটা প্রধানমন্ত্রীর প্রিরোগেটিভ, যেহেতু উনি বিএনপি চেয়ারপারসন। তবে আমি নাগরিক হিসেবে প্রত্যাশা যে একজন বিতর্কবিহীন বীর মুক্তিযোদ্ধাকে এই আলংকারিক পোস্ট দেওয়া দরকার। নিঃসন্দেহে বিএনপি রাজনৈতিক আদর্শের অনুসারী ব্যক্তিদেরই করবে, এটাই স্বাভাবিক আমাদের এই দেশের কালচার। এবং শাহাবুদ্দিন চুপ্পুকে শোনা যাচ্ছে যে দেশের বাইরে পাঠিয়ে দেবে, মানে উনি বাইরে চিকিৎসার জন্য যাবেন, বা ওনার বিচারে ওনার অলরেডি ট্রাইব্যুনালে ওনার ব্যাপারে অভিযোগ করা হয়েছে। না, এটা তো আইনের শাসনের জন্য শুভ লক্ষণ। অভিযোগ দিয়েছে, অভিযোগ তদন্ত হবে, তদন্তে পেলে দেখা যাবে। উনি নিজেও বিচারক ছিলেন নিম্ন আদালতের, পরে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, আইনগত মোকাবেলা করবে। উনি তো পদত্যাগ করার পর বেশ কয়েকটা মিডিয়া, আপনি নিতে পারতেন ইন্টারভিউ, বেশ কয়েকটা মিডিয়া ইন্টারভিউ দিয়েছেন, অত্যন্ত সাহসের সঙ্গে বলেছেন। উনি যে দৃঢ়তা দেখিয়েছেন, বাংলাদেশ ইতিহাস তাকে মূল্যায়ন করবে একজন সংবিধান রক্ষার বীর সেনানী। এবং উনি যেভাবে ইউনূসের চক্রান্তের কাছে মাথা নত না করে মাটি আঁকড়ে ধরে, এবং সেনাবাহিনীকে প্রধানকে সাথে নিয়ে, সেনাবাহিনী প্রধানও যে প্রথমেই দেখা করে বলেছিল 18 মাসের মধ্যে নির্বাচন হবে চাই আমরা, এবং সেটাই হয়েছে। গণতন্ত্রের এটাই ভাষা। আমি তো বলবো এক্ষেত্রে 5ই অগস্ট বিকালে না সন্ধ্যায় এই সাবেক ছাত্র নেতারা যে তারেক রহমানের সঙ্গে কথা বলেছিল সমকালের টিভি অফিস থেকে, সেখানে তারেক রহমান অত্যন্ত মেধার সঙ্গে বলেছিলেন, আমি তার প্রশংসাই করি, বলেছিলেন ওই জাতীয় সরকার টরকার না, 3 মাসের একটা কেয়ারটেকার সরকার করো এবং 3 মাসের মধ্যে পরে নির্বাচনের ব্যবস্থা। এবং তখন এই কথাটা সবাই মেনে নিলে তাহলে এই বিএনপি তো জিততো হয়তো, তাহলে বিএনপিকে আরো আমরা পরীক্ষা নিতে পারতাম। তাহলে 3 মাস পরে এদিকে 18 থেকে 3 বাদ দেন, 15 মাস, আর আজকে 5 মাস, 20 মাস হয়ে যেত বিএনপি সরকারের। আমরা বুঝতাম তারা কথায় যা বলছে কাজে তা করছে কিনা, নাকি অতীতের মতো একই স্বৈরাচারী মনোভাব চালাচ্ছে সরকারগুলোর মতো। তো সেটা আমরা পরীক্ষা নিতে পারতাম। তো পরীক্ষা না, জনগণ তো দেখবি সবকিছু। বিএনপির কার্যক্রম এখন সরকারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বিএনপি পূরণ করছে না, বিভিন্ন জায়গায় দলীয় নিয়োগও দিচ্ছে। এখন দেখা যাক সাংবিধানিক পদগুলোতে বিএনপি কিভাবে নিয়োগ দেয়। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করবো, আপনার আর কোনো বক্তব্য আছে? আমার বক্তব্য একটাই, যে বিএনপি সরকার প্রতিশোধ নেবে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে না প্রতিশোধের বিচার করবে ইউনূসের মতো, সবাইকে নিয়ে রাজনীতি করবে তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নীতি অনুসারে, নাকি দেশে একটা মানে অস্থিতিশীলের জন্য একটা বড় রাজনৈতিক দলকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করবে, যেটা আওয়ামী লীগও ট্রাই করেছিল, বিএনপিকে নিষিদ্ধ করেনি, কিন্তু 14 বা 18 পর থেকে প্রচন্ড ভাবে চেয়েছে বিএনপি বাদেই সরকার পরিচালনা করতে, সেটা সফল হয়নি। কাজে বিএনপি এগুলো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে নাকি নিজস্ব জেদ নিয়ে চলবে, এটা সময় বলে দেবে। এই ব্যাপারে তো আওয়ামী লীগেরও করণীয় আছে। আওয়ামী লীগ বলছে আসবে, কিন্তু তারা তো আছে, কিন্তু তারা কি আসবে কিনা সেটা নিয়ে তো কনফিউশন। যে শেখ হাসিনা আওয়ামী লীগ করে তাদের আপনি জিজ্ঞেস করবেন, আওয়ামী লীগ যারা করে তারা জানে। তারা তো মাঠে থাকতে হবে, তাদের দাবি তো তাদেরকে উপস্থাপন করতে হবে, তাদের ব্যাপার তারা কিভাবে করবে। তবে আমি, এটা তো যারা আওয়ামী লীগ করে তারা জানে। তবে আমি মনে করি যে, আমি এখনো বিশ্বাস করি যে বিএনপি আওয়ামী লীগ দুইটা দলের যে কোনো একটাকে বাদ দিয়ে আপনি স্থিতিশীল গণতন্ত্র আনতে পারবেন না। কারণ বাকিরা খুবই, আমি শেষ করি, বাকিরা খুবই ক্ষুদ্র এবং পেটের মধ্যে ঢুকে যায়। কেউ আওয়ামী লীগের পেটে ঢুকেছে, কেউ বিএনপির পেটে ঢুকেছে, কেউ জামাতের পেটে ঢুকেছে। আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে বলছি, আপনার শেখ হাসিনারও ফিরা লাগবে না। আপনি একটা নিরপেক্ষ নির্বাচন দেন, আবার ফর আর্গুমেন্ট সেক বিএনপি আওয়ামী লীগের মধ্যে ফার্স্ট সেকেন্ড হবে, থার্ড হবে জামাত অনেক অনেক পিছনে, তার সঙ্গে যে ও যুক্ত হবে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আমরাও চেয়েছিলাম একটা তৃতীয় শক্তি, নানা সময় চেয়েছি দীর্ঘদিন, কারণ গণতন্ত্রের 3-4টা রাজনৈতিক দল কাছাকাছি ক্ষমতা সম্পন্ন হলে সরকারগুলো গণতান্ত্রিক হয়।